ছোট্ট একটা রিভিউ করি। মিড টার্মের পরে আপনাদের কি কি পড়ানো হয়েছে? মিড টার্মের পরে যে বেসিক কনসেপ্ট অফ কালার মেকানিজম, যেটা এখানে এই যে একটা ডাইং খেলার সাথে আমি তুলনা করে বলছিলাম যে এখানে কোন কোন প্লেয়ার সক্রিয় ভূমিকা পালন করে, কে কে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, আর দিন শেষে কে কে প্রোডাক্ট হিসেবে বের হয়, এগুলো আমি পুরোটা রিভিউ করছিলাম। এটা অনেক সময় নিয়ে পড়াইছি আপনাদেরকে। তারপরে এখানে যে কি কি ডাই প্যারামিটার্সের ভূমিকা পালন করে, এখানে কিন্তু আমি অনেক অ্যানালিটিক্যাল কথাবার্তা বলছি যে অ্যাসিডিক ডাই কোন জায়গায় ব্যবহার করবো, বেসিক ডাই কোন জায়গায় ব্যবহার করবো, ম্যানমেড ফাইবার, ন্যাচারাল ফাইবার বেসড যে ফ্যাব্রিক ওইটা দ্বারা কোন ডাই ইয়ে করবো। তো এখানে কিন্তু অনেক কিছু পড়াইছি, শেডের প্রকারভেদ পড়াইছি। পড়ানোর পরে আমার যে ডাইতে যে ডিফারেন্ট প্যারামিটারসগুলো আছে, যে ডাই ম্যাচুরিটি, কালার স্ট্রাইক, সাবস্ট্যান্টিভিটি, এগুলো সবই পড়াইছি। ডাইসের বেসিক প্রকারভেদ পড়াইছি। পড়ানোর পরে এগুলো আমি বলছি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর পিগমেন্টের জাস্ট সংজ্ঞাটা পড়াইছিলাম, পিগমেন্ট আর ইন ডিটেল ইনডেপথ কিছু পড়াই না। তারপরে যে একটা ডাইংয়ের মূলত যে এক্সহশন প্রসেসটা কিন্তু একটা খেলার মাঠ দিয়ে আমি দেখাইছিলাম যে ব্যাটসম্যানরা মানে যারা ক্রিজের বাইরে কিপারের জায়গায় আছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। সে যদি ব্যাটিং করে একদম ক্রিজের ভিতর যায়, মানে ডাই পার্টিকেলটা যদি ফাইবারের ভিতর ঢুকে যায় বা টেক্সটাইল ম্যাটেরিয়ালের ভিতর ঢুকে যায়, ওটা অ্যাবজর্পশন। তারপরে আবার সে যদি ওই ক্রিজ থেকে বের হয়ে যায়, বা ডাইটা আমি একটু ধুইলাম, কিছু ডাই আবার উঠে গেল, ওটা বের হয়ে গেল, এটা হচ্ছে ডিসঅপশন। এই পুরা মেকানিজমটা দেখাইছিলাম। এবং এখানে হচ্ছে কি কি ফ্যাক্টর ইফেক্ট ফেলে, ভূমিকা পালন করে, সেই ফ্যাক্টরগুলো এবং কি কি ফোর্স ভূমিকা পালন করে, এগুলো পড়াইছিলাম। থিওরিটা লাগবে না। আর এই যে ফাংশনাল গ্রুপ অফ ফাইবার, এটা ছিল। তো এই তিনটা মোটামুটি এখানে শেষ, তাই না? এবার আমরা আজকে ডাইং মেশিন পুরোটা শেষ করার চেষ্টা করবো। ডাইং মেশিনে মূলত 5 রকমের ডাইং মেশিন আপনারা করবেন। নিট ডাইয়ের ক্ষেত্রে কোন কোন ডাইং মেশিন ব্যবহার করি, ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে কি কি ডাইং মেশিন ব্যবহার করি, স্লাইভার, ইয়ার্ন, ফাইবার ফিলামেন্ট, এগুলো ডাই করার জন্য কোন ধরনের ডাইং মেশিন ব্যবহার করি, এগুলো পড়বো। আর তারপরে আমরা হচ্ছে একটু ন্যাচারাল ডাই সম্পর্কে হালকা জানবো। এটা করলে তারপর মোটামুটি আপনাদের শেষ হয়ে যাবে। আর 28 তারিখ আমরা এটা 21 তারিখ ডেট দিব। আপনাদের হচ্ছে রাব্বানি স্যার, আমি এবং তারিফুল স্যার, আমাদের 3 জনের কোর্স আছে, তাই না? আমাদের 3 জনের ল্যাব কোর্স আমরা একসাথে নেওয়ার চেষ্টা করব। আপনাদের ভাইভা হবে এবং ওই দিন আমি মানে আমার তো ল্যাব এক্সামে ভাইভা হবে, ল্যাব রিপোর্ট তো সবাই জমা দেন নাই এখন? না, তো জমা দিবেন। আর হচ্ছে আপনাদের সিটি মানে ল্যাব এক্সামের ভিতরে রিটেন যেটা হবে ওইটা কোনো ল্যাব রিপোর্ট হবে না, ওইটা সিটি দিব, সিটির কোশ্চেন দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? 28 তারিখ যে ল্যাব এক্সাম, যেটা ল্যাবে আগে আপনারা আমার ল্যাব এক্সাম কিন্তু দিয়েছেন ইয়ার্ন 1-এ, মনে আছে? তো তখন হচ্ছে একটা কুইজ দিয়েছিলাম না, ল্যাব রিপোর্ট লিখতে দিয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, এখন আমি ল্যাব রিপোর্ট লিখতে দিব না, এখন আমি সিটি দিব। মানে এই যে এখানকার সেম মানে 15-20টা কোশ্চেন দিবে, এখান থেকে 45 মিনিট ওই তো। তা আমি হচ্ছে সিটি নিব যাতে আপনারা ফাইনাল সম্পর্কে আইডিয়া পান যে ফাইনালে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। আমি তো প্রত্যেকবার এটা করি, মিডের আগে একটা সিটি নিই, ফাইনালের আগে একটা সিটি নিই, যাতে আপনারা এই সম্পর্কে আইডিয়া পান আপনাদের জন্য। তো ওই সিটি নিব, আর হচ্ছে ল্যাব রিপোর্ট তো জমা দিবেন, আর ভাইভা নিব, সামনে এসে ভাইভা দেবেন। এটাই হচ্ছে ল্যাব এক্সাম আউটলাইন। সাজেশন, হ্যাঁ, অনলাইনে একটা রিভিউ ক্লাস নেওয়া লাগলে অনলাইনে একটা রিভিউ ক্লাস নিব। আর আজকে জাস্ট টপিক পড়াবো, আজকে সাজেশন দেওয়ার মতো বেশি টাইম নেই। আজকে টপিকই ডিসকাস করতে হবে, যে ডাইং মেশিনগুলো পড়াবো। স্যারের সাথে তার সাথে ক্লাস নেক্সট টাইম নেবে নাকি নেবে না? কোনটা? তারিফুল স্যার ক্লাস নেবে হচ্ছে, হ্যাঁ, আমার পরে 11:30 আমি ওর সাথে এক্সচেঞ্জ করছি। আর না হয় না আপনি দিতে হবে। ও না, তারিফুল স্যারের সাথে আমি এক্সচেঞ্জ করছি, উনি আসবেন। আচ্ছা, আমি বারবার একটা জিনিস আপনাদের বলার চেষ্টা করি যে টেক্সটাইল ম্যাটেরিয়াল কি কি আছে। আমি 5 রকম টেক্সটাইল ম্যাটেরিয়ালের কথা লিখি যেগুলোকে আমরা ডাই করতে পারি। প্রথমটা হচ্ছে ফাইবার, ফিলামেন্ট, ইয়ার্ন, ফ্যাব্রিক, গার্মেন্ট, 5 ধরনের। এখানে একটা শর্ট ফ্লো চার্ট দেখাই দিয়েছে যে কটন থেকে ইয়ার্ন আসে, তারপর আমি সেই ইয়ার্নটাকে সাইজিং করি, সাইজ করি ইয়ার্ন, ওইটাকে উইভিং করি, উইভিংয়ের পর ওয়েট ট্রিটমেন্ট বা ওয়েট মানে প্রি ট্রিটমেন্ট, এই যে ডিসাইজিং
সিনজিং, ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং। এটা করার পর ডাইং এন্ড প্রিন্টিং, তারপরে হচ্ছে যে গার্মেন্ট প্রিপারেশন করি, রিটেল দোকানে বিক্রি করি, কনজিউমার একটা হ্যাপি কনজিউমার পাই। আচ্ছা, তো এটার অবজেক্টিভ আমরা মেশিন সম্পর্কে জানবো, মেশিনের পার্থক্য এলিমেন্ট আছে না 12 আচ্ছা, ডাইং মেশিন তার ফাংশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট ডাইং মেশিন হয়। এখানে একটা জিনিস একটু ভুল লেখা হয়েছে, যেটা ফ্যাব্রিক ডাইং মেশিন ওটা ফ্যাব্রিক ডাইং মেশিন, ওটা হচ্ছে গার্মেন্ট ডাইং মেশিন। কিছু কিছু ডাইং মেশিনে পুরো পোশাকও ডাই করা যায়, গার্মেন্ট ডাইং মেশিন। আর ফ্যাব্রিক ডাইং মেশিন তো দুই রকম আছে, নিট ডাইং মেশিন, ওভেন ডাইং মেশিন, এগুলোই হচ্ছে ফ্যাব্রিক ডাইং মেশিন। আর ইয়ার্ন ডাইং মেশিনে ইয়ার্ন বা ইয়ার্নের আগে যে হ্যাঙ্কগুলো থাকে, স্লাইভার, ড্রন স্লাইভার বা হচ্ছে কম স্লাইভার, মানে হ্যাঙ্ক বুঝেন তো আপনারা, যে আমার এখনো ফাইনাল ইয়ার্ন হয় নাই বা আমি ওই অবস্থাতে জিনিসটা ইউজ করবো, ফাইবার অবস্থাতে ওটাকে আমি রং করে ফেলবো, করে ইউজ করবো, ওগুলো হচ্ছে ইয়ার্ন ডাইং মেশিনে আমরা ডাই করে থাকি। এখন আমরা ওখানে যাবো। আমি কি এখনো পর্যন্ত খুব দ্রুত কথা বলতেছি? না বললেন, যদি কোনো জায়গায় মনে হয় যে আমি খুব দ্রুত যাচ্ছি আমাকে বললেন। এবার ডাইং মেশিন, কিছু ডাইং মেশিনের নাম আপনারা দেখেন অলরেডি এখানে ডাইং ইন্ডাস্ট্রিতে জব, ডাইং এর এক্সিকিউটিভ আছেন অনেকে, আপনারা হচ্ছে নামগুলো পরিচিত, কিছু নাম অলরেডি আগে থেকে আমাদের পরিচিত, আর যেগুলো পরিচিত না আজকে পরিচিত হবে। বিম ডাইং মেশিন, প্যাকেজ ডাইং মেশিন। এই বিম ডাইং, প্যাকেজ ডাইং এই দুটাই। বিম ডাইং হচ্ছে স্পিনিংয়েও মানে ইয়ার্ন, স্লাইভার এগুলাও ডাই করা যায়, ফ্যাব্রিকও ডাই করা যায়। প্যাকেজ ডাইং মেশিন মূলত এই ইয়ার্ন প্যাকেজ ডাই করার জন্য ব্যবহার করা হয়। স্যাম্পল ডাইং মেশিন এটা তো ফ্যাব্রিক ডাইং মেশিন, আপনারা জানেনই 5 থেকে 20 কেজি সাইজের লটগুলো ডাই করা যায়। উইন্স ডাইং মেশিন এটা মূলত ওভেন, এটা মূলত নিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঙ্ক ডাইং মেশিন এটাও হচ্ছে ওই যে ইয়ার্ন, স্লাইভার, হ্যাঙ্ক এগুলো ডাই করার জন্য হ্যাঙ্ক ডাইং মেশিন। জেট ডাইং মেশিন, এই জেট ডাইং মেশিন আর উইন্স ডাইং মেশিন এই দুটো নিট ফ্যাব্রিক ডাই করার জন্য ব্যবহার করা হয়। আর জিগার ডাইং নিট জিগার ওভেন, আমি জেটের কথা বলছি, জেট আর উইন্স, জেট আর উইন্স নিট ডাইং এর জন্য ব্যবহার করা হয়। আর জিগ বা জিগার ডাইং মেশিন এবং প্যাডিং ব্যাঙ্গেল বা প্যাডেল বা হচ্ছে যে প্যাড ডাইং মেশিন, এটা হচ্ছে ওভেন ফ্যাব্রিকের জন্য ইউজ করা হয়। ওকে, আমরা এবার মেশিনগুলো দেখব। স্যার থার্মোসল এগুলো থার্মোসল ওটা তো থার্মোসল পলিস্টারের জন্য না, ওভেন প্লাস্টার সব ওভেন কি ওটা ওই যে সিপি আর কি, ব্লেন্ড বা সিবিসি, মানে যেটা পলিস্টার করে, পিওর কটন করে না, সিডিবি আর সিডিবি তো কটন করে। আচ্ছা, থার্মোসল একটু দেখা দিলেও কিন্তু ওটা আমাদের এই কোর্স ম্যাটেরিয়ালে রাখিনি আর কি। আচ্ছা, বিম ডাইং মেশিনে আগে খেয়াল করুন, এগুলো একটু পুরাতন মেকানিজম, মানে এখন ধরো নতুন মেশিন আসছে, একটু আগের দিনে কোর্স ম্যাটেরিয়াল তো নতুন জিনিসগুলো কারিকুলামে অ্যাড করা উচিত, এটা আমাদের ব্যর্থতা, আমরা তো সামনে করবো। থার্মোসলটা যেমন আমরা অ্যাড করতে পারি না বা করা হয়নি। স্যার উপরে যে আমরা তাহলে থার্মোসল সিডিবি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো ও মানে ডাইং মেশিনের প্রকারভেদে, হ্যাঁ দিন, ওটা তো আমি তো জানি আছে, তো থার্মোসল আছে, সিডিবি আছে, একটা কোল্ড ডাইং মেশিন। সমস্যা নেই। বিম ডাইং মেশিনে কি হয়, একটা বিম আপনাদের এই জিনিসটা আপনারা মনে করে দেখেন, উইভিং এর ফ্লো চার্টে উইভার্স বিম বা বিম মেশিন, বিম ওয়াইন্ডিং মেশিন, যে আমার হচ্ছে কাপড় বা ধরেন ইয়ার্ন, এটা হচ্ছে বিমে জড়ানো থাকে, বিমে আমরা জড়াই, এটা কি মনে করতে পারতেছেন? হ্যাঁ, টানার সাথে জড়ানো হয় না, মনে হচ্ছে পলাশ মনে হয় মনে করতে পারতেছেন না নাকি? না, ও তো গার্মেন্টস এর কি করে, ও তো দেখে না আমাদের, তাই না? কি হয় না, ওই যে বিম ওভেন গুলো আছে, উইভার্স গুলো থাকে, তারপরে এই যে হ্যাঁ, এটা হচ্ছে বিম, এটাই আমরা কিন্তু সুতাও জড়াইতে পারি, কাপড়ও জড়াইতে পারি। তাপ মেশিং এর যে মানে বড় বড় যে রোলারটা কি, যেখানে আপনি জড়াবেন, এখানে আপনি ওয়ার্ক সুতাও জড়াতে পারেন, আবার ফ্যাব্রিকও জড়াতে পারেন। যেমন যে এখানে কি করছেন, এখানে কিন্তু ওই যে ফ্যাব্রিক জড়াইছে, তো বিমটা কিন্তু আমরা ফ্যাব্রিক জড়ানোর কাজে ব্যবহার করতে পারি। এবং আপনারা যখন ডাইং মেকানিজমটা পড়বেন এখানে দেখবেন, স্যার এটা ফেব্রিক না মনে হয় ইয়ার ডাই এগুলো সব ঠিক, এখানে ফ্যাব্রিক ডাই করা যায়,
ওটাই বলতেছি। এটা ঠিক আছে, আমার হচ্ছে ইয়ের জন্য ব্যবহার করতেছি, এটা আমরা ওই যে ওয়ার্ক সুতা বা সুতা জড়াচ্ছি আমরা এখানে, কিন্তু এখানে ফ্যাব্রিক জড়াইও আমি ডাই করতে পারবো। হ্যাঁ এটা আমাকে এই সাপোর্টটা দিবে, মেকানিজমটা সামনে পড়লে দেখবেন। আচ্ছা, স্যাম্পল ডাইং মেশিন। স্যাম্পল ডাইং মেশিন হচ্ছে আপনাদের 1401-এ ক্লাস করতেন না আগের বিল্ডিংয়ে, মনে আছে? ওই যে গাইরো ওয়াশ, এখন নিচে লিফটে ওঠার আগে, এখন এই বিল্ডিংয়ে লিফটে ওঠার আগে এই যে এই পাশে এসে রাখা আছে। হাতের ডান পাশে গাইরো ওয়াশ মেশিন, যেটা ওটা হচ্ছে স্যাম্পল ডাইং মেশিন। আচ্ছা, তারপরে ইয়ার্ন ডাইং মেশিন, এই যে দেখছেন এগুলো হচ্ছে প্যাকেজ ডাইং মেশিন। এই যে প্যাকেজ সব ওখানে হচ্ছে ইয়ে কি বলে প্যাকেজ হোল্ডার আছে, প্যাকেজ হোল্ডারের ভিতরে প্যাকেজগুলোকে আমরা সেট করি, সেট করে তারপরে আবার ধরেন এটা ডাই হয়ে গেলে ডফিং করে এটা বের করে ফেললাম, তখন আবার এমটি মানে যেগুলো আনডাইড প্যাকেজ, যেগুলো ডাই করা হয়নি সেগুলো আবার দিলাম। এবার এটাও কিন্তু দুই রকম হয়। এটা আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনারা ভার্টিক্যাল দেখতেছেন, যেটা উলম্ব খাড়া। এটা কিন্তু হরিজন্টালও আছে, আনুভূমিক চিত্র সামনে আছে দেখবেন। হ্যান্ড ডাইং মেশিন দিয়েও আমরা হচ্ছে ইয়ার্ন ডাই করি। আর এই যে এখানে কি জেট আর সফট ফ্লো, এটা হচ্ছে এক ধরনের উইন্স ডাইং মেশিন। তো এই দুটো নিট ডাইভের জন্য আমরা ব্যবহার করি। আর ওভেনের জন্য এই যে জিগার, এই যে এটা হচ্ছে জিগার। ধরেন এই যে বড় বড় মেশিন 1 টন ক্যাপাসিটি, 1.2 টন, 1.5 টন। ওই অ্যালায়েন্সে আমার ফ্রেন্ড জব করতো, ও থেকে শুনতাম যে 1.2 কেজি ক্যাপাসিটির মেশিন আছে, 1.2 টন, 1200 কেজি, 1500 কেজি ক্যাপাসিটির জিগার, জিগার না বলো, বড় বড় মেশিন। আর প্যাড ব্যাচ মেশিন, এটা হচ্ছে আমাদের ল্যাবেই ছিল, আমি যখন জাস্টে পড়তাম এই প্যাড ব্যাচ মেশিনে আমরা ডাই করছি, ছোট স্যাম্পল প্যাড ব্যাচ মেশিন। এটা মেকানিজম খুবই সিম্পল। আচ্ছা, বড় নাটক আমরা একটু আপনাদের দেখাই, আগে চিত্রটা দেখেন। এটা কিন্তু একটা ওয়াশিং মেশিনের মতো লাগতেছে, তাই না? একটা ওয়াশিং মেশিনের মতো লাগতেছে। ভিতরে হচ্ছে বিমটা ফিক্স করে রাখা আছে, মানে কি বলবো, ধরেন ওভেন, ঘরে ওভেন আছে কারো? ওই যে মাইক্রোওয়েভ ওভেন, যেখানে খাবার গরম করা হয়, ওভেন তো দেখছেন সবাই, ফাস্ট ফুডের দোকানে গিয়ে ওভেন দেখা যায়। মাউন্টটা তো রোটেট হতে থাকে, কিন্তু এটা রোটেট হয় না, এটা ফিক্স। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি, মানে ওভেনের সাথে পার্থক্য, মানে মিল কোথায় আর পার্থক্য কোথায়? ওভেনটা দোকানে যে ওভেন আছে সেখানে ট্রে সিস্টেম আছে, এমনকি আমাদের ফ্রিজেও কিন্তু ট্রেগুলো খোলা যায় চাইলে। তো এখানে এই বিমটা বের করা যায়, বিমটা বের করে বিমের ভেতরে আপনি ইয়ার্নও জড়াইতে পারবেন, স্লাইভারও জড়াইতে পারবেন, চিকন ফ্যাব্রিকও জড়াইতে পারবেন। এভাবে পুরোটা যে জড়াই, ধরেন এতটুকু করতে এখানে ধরেন 10,000 মিটার ফ্যাব্রিক জড়াইলেন বা 2,000 বা 5,000 মিটার ফ্যাব্রিক জড়াইলেন। ফ্যাব্রিকটা জড়ানোর পরে ওই ট্রে, ওভেনে যেমন ট্রে থাকে, ট্রেটা আমি ঢুকাই দিলাম, এখানে এই বিমটাও আমি আবার ঢুকাই দিব, ভেতরে ঢুকাই দিতে পারবো। এটা আমি যখন জড়াচ্ছি তখন কিন্তু আমাকে টেনে টেনে জড়াইতে হবে। ট্যাপ টেনিস বলে তো ট্যাপ মোড়াইছেন, ট্যাপ টেনিস বলে ট্যাপ মোড়ার সময় কি লুজ করে করে ট্যাপ মোড়াই আমরা? টেনে টেনে মোড়াই না, টাইট করে করে, যাতে বলটা মাঝে মাঝে এমন হয় যে ট্যাপ মোড়ানোর পরেও বলটা পাতলাই লাগতেছে, কারণ ওটা এত জোরে টেনে টেনে মোড়াইছি, ওটাই মানে খুব একটা ভারী হয় না জিনিসটা, অল্প ট্যাপের হয়ে গেছে। এখানে এভাবে টেনে টেনে জড়ানো হয়। এখানে এটাই বলছে যে fabric is put under controlled tension and is wound onto perforated beam. ওই যে বিমটা দেখাইলাম সেই বিমে আবার ছিদ্র থাকে, এবং ওই ছিদ্রযুক্ত বিমের উপরে টেনে টেনে আমি ফ্যাব্রিকটা জড়াচ্ছি। আপনার কি ওয়েব প্রসেসিং ক্লাস? না স্যার, আমার 14 ডিপ্লোমা স্যার, 14 ডিপ্লোমার সাথে আপনার ওই সিমেন্টটা এর মধ্যে সেন্টার নেই। আচ্ছা, 14 ক্লাস করে আমি পড়ি 34 একই ক্লাস আছে, এই চারটার মধ্যে এই রুমটা ক্লাস আছে, ওরা অন্য কিছু আপনি একটু 14 সিলেবাস করে যোগ করেন, তারা এই ক্লাস করতে গেছে, ফ্যাব্রিকের ল্যাব ক্লাস করতে গেছে। আচ্ছা, আপনার কি ফ্যাব্রিক ক্লাস এখন? ফ্যাব্রিক, হ্যাঁ, তাহলে ওই মিটিং। আচ্ছা, তাহলে আমি যখন টেনে টেনে জড়াচ্ছি বিমে, আমার স্লাইভার হোক, ইয়ার্ন হোক, ফ্যাব্রিক হোক, সেখানে কি ভাঁজ থাকবে? আর না স্যার, এটা তো বেসিক কমন সেন্স আমরা বুঝতেছি, তাই না? ওকে।
আচ্ছা, ইট অলসো ইনশিওরস টোটাল কন্ট্রোল অফ ডাইমেনশন অফ রোল অফ ফ্যাব্রিক। তার মানে কি ডাইমেনশনটা কন্ট্রোল আছে। তার মানে কি ধরেন এখানে আজকে একসাথে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে বা ইফতার পার্টির ইফতার মাহফিলের আয়োজন হয়েছে। তো আপনারা 4 জন মিলে 4 সাইডে একটা দস্তরখানা ধরলেন, ধরে টান টান করে বসে মানে এখানে বিছাইলেন। তো তখন কি ওখানে ভাঁজ থাকবে? না, ভাঁজ থাকতেছে না, মানে এটা ডাইমেনশনাল স্টেবল। ডাইমেনশনালি এটা স্টেবল আছে। এটা আমি খুব টেনেও রাখতেছি না, আবার আমি লুজ করে জড়জড় করেও রাখতেছি না, এটা ডাইমেনশন ঠিক আছে। তো আমার ওই বিম বিম ডাইং মেশিনে আমার হচ্ছে ফ্যাব্রিকটা ডাইমেনশনাল স্টেবিলিটি থাকে, ডাইমেনশনালি স্টেবল থাকে। এটা টান টান করে রাখতেছি, ভাঁজও নাই, আবার আমি খুব জোরেও টানতেছি না। বুঝতে পারছেন? এবার আমি যখন টান টান করে জড়াইলাম 5000 মিটার বলেন বা 2000 মিটার ফ্যাব্রিক বা আমি টান টান করে জড়াইছি, তখন তো ওটা নড়াচড়া করতে পারতেছে না, ওটা তো ফিক্স। এখন ধরুন আপনারা সবাই চেয়ারে বসে আছেন, আপনাদের সবার ওই যে রোলার কোস্টারের মতো এই চেয়ারের সাথে সিট বেল্ট একটা অ্যাটাচ করে দিলাম, এই মাথা থেকে এই মাথা সিট বেল্ট একটা দিয়ে দিলাম। ওই সিট বেল্ট আপনাদেরকে টান টান করে রাখছে, তখন আপনি একটু ঝুঁকে পড়তে চাইলেও ঝুঁকতে পারবেন না। তো আপনি স্থির হয়ে গেছেন। এই যে আমি যেটা বলতেছিল যে এখানে তো মেশিনের ফাইবারটা ফ্যাব্রিকটা স্থির থাকে বা ইয়ারটা স্থির থাকে, ওটাতে আমরা আসতেছি। তো এখানে ফ্যাব্রিক আর মুভমেন্ট করতে পারে না। দিস অ্যাকচুয়ালি মিন্স দ্যাট দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন অফ মেকানিক্যাল অ্যাকশন অন টু দ্য ফ্যাব্রিক। তার মানে ফ্যাব্রিকটা স্থির, ফ্যাব্রিক স্ট্যাটিক, কিন্তু আমি যে ডাই সলিউশনটা দিব ওইটা হবে ডায়নামিক। অনেকটা ওয়াশিং মেশিনের বিপরীত মেকানিজম। ওয়াশিং মেশিনে কি হয়, ওয়াশিং মেশিনে ফ্যাব্রিকও দিচ্ছি আর আমার হচ্ছে যে পানি যেটা দিয়ে ধুবো বা ডিটারজেন্ট সলিউশন ওটাও দিচ্ছি, দেওয়ার পর পানিও মুভ করে, তারপরে ওই কাপড়গুলো মুভ করে, দুইটাই ভিতরে গোল গোল ঘুরতে থাকে, তাই না? আর ওই বাড়ি ঝাঁকুনিতে আস্তে আস্তে ডাস্ট এগুলো মুছে যায়, মানে পরিষ্কার হয়ে যায়। এখানে কি হয়, এখানে আমার মেশিনে ওই বিমটা ফিক্স আছে, তার ভিতর ডাই সলিউশনটা ঘুরতে থাকে, ডাই সলিউশন ঘুরে 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 রং করে ফেলে। জিনিসটা বুঝতে পারতেছেন আপনারা? বুঝেন না? কেউ আছে? মাসুদ ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার? এটার মেকানিজম ওইটাই যে আপনারা যদি এতটুকু বুঝতে পারেন যে এখানে ফ্যাব্রিকটা স্থির আছে, পানি ঘুরতেছে, তাহলে আপনার বিম ডাইং মেশিন বোঝা শেষ। এটা তো বুঝছেন, তাই না? তাহলে আমরা নেক্সট টাইম যাচ্ছি। আমরা যদি আরেকটু কিছু টাইম নিয়ে করতাম, ক্লাস করতাম, তাহলে ভিডিওগুলো দেখাতে পারতাম আপনাদেরকে ইন্টারনেট থেকে। এগুলো আপনারা সার্চ দিলে কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল ভিডিও পাবেন, মেকানিজমের অ্যানিমেটেড ভিডিও পাবেন, অ্যাকচুয়াল ভিডিও হয়তো এটার দেখানো সম্ভব হবে না, এটার হয়তো অ্যানিমেটেড মেকানিজম দেখাবে যে ভিতরে কি ঘটে। মানে এটা একটা আয়না ঘর, এই আয়না ঘরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না, ক্যামেরা নষ্ট হয়ে যাবে। স্যাম্পল ডাইং মেশিন, স্যাম্পল ডাইং মেশিন তো মোটামুটি যারা ল্যাবে জব করছেন বা যারা ইন্টার্নশিপে গেছেন বা যারা এখন ফ্লোরে আছেন, ডাইং ফ্লোরে প্রোডাকশনে জবে আছেন, স্যাম্পল ডাইং মেশিন তো সবারই চিনার কথা। আর চিনেন বা না চিনেন, আপনাদের নিজেদের ল্যাবেই আছে গায়রো ওয়াশিং মেশিন যেটা। তো ওই স্যাম্পল ডাইং মেশিনের বিশেষত্ব কি? স্যাম্পল ডাইং মেশিনে দেখেন স্যাম্পল হোল্ডার থাকে। যেমন আমাদের এই মেশিনটা আজকে একটু জুমার নামাজের আগে কষ্ট করে একটু যাবেন মেশিনটার সামনে, জাস্ট লিফট থেকে নেমেই হাতের ডান পাশে যাবেন। আমি হ্যাঁ হ্যাঁ একদম বাইরে, এবং ওইটাই তো আপনাদের ওয়েব প্রসেসিং ল্যাব, ওটাই আপনাদের ওয়েব প্রসেসিং ল্যাব কাজ চলতেছে। মানে ল্যাব খুব দ্রুত হয়তো চালু করে ফেলা যাবে নেক্সট সেমিস্টারে। ওখানে গেলে দেখবেন 10টা কাপ মতো আছে পিতলের, ওগুলো হচ্ছে স্যাম্পল হোল্ডার একটা। তো এই স্যাম্পল হোল্ডারগুলোতে ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক অল্প অল্প পরিমাণে সেগুলো আমরা দিয়ে দিই, ওখানে ভিতরে ডাই করতে পারি। আর এই মেশিনটা, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যারা জব করেন তারা আরও প্র্যাকটিক্যালি জিনিসটা জানেন। ধরেন আমরা যে রান্না করি, আমি তো বারবার বলি ডাইংটা কিন্তু রান্না করার মতোই। এখানে আমরা কাপড় রান্না করি, খাবার রান্না না করে। তো আমরা যখন রান্না করি আমরা কিন্তু দুইভাবে রান্না
সেই গ্যাস চালিত চুলায় রান্না করতে পারি, আর একটা হচ্ছে আমরা ইন্ডাকশন কুকার ব্যবহার করতে পারি বা ইলেকট্রিক রাইস কুকার বলেন, তারপর হচ্ছে কারি কুকার বলেন, ইন্ডাকশন ওভেন বলেন। ওটা কি বিদ্যুৎ দিয়ে আমি তাপ উৎপাদন করতেছি না? বিদ্যুৎ দিয়ে তো ওখানেই গ্যাস দিয়ে করতেছি। না না রাইস কুকারে কি আমি গ্যাসের সংযোগ দিচ্ছি না, বিদ্যুৎ। এবং ওই জন্য ওগুলা ঘরে থাকলে প্রবলেম কি, ওগুলো ঘরে থাকলে প্রবলেম হচ্ছে কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ না থাকলে আপনি না খেয়ে থাকতে হবে। আর গ্যাসেরটার প্রবলেম কি, যে যখন গ্যাসের লাইন গরমকালে গ্যাস পাওয়া যায় না তখন না খেয়ে থাকতে হবে। তো এইটাই, এইখানে স্যাম্পল ডাইং মেশিনটা বিদ্যুৎ চালিত। এখানে এটাই বলছে যে ইলেকট্রনিক টেম্পারেচার কন্ট্রোলার অ্যান্ড দ্যাট ইজ ডিজিটালি কন্ট্রোল। তার মানে এখানে আমি তাপমাত্রা বাড়াচ্ছি কমাচ্ছি এটা সব ডিজিটাল স্ক্রিনে দেখতেছি। ওই যে গায়ে ওয়াশে দেখবেন সামনে ডিসপ্লে আছে, এবং ওটা আমরা হচ্ছে বিদ্যুতের সাহায্যে অপারেট করতেছি, মেশিনটা বিদ্যুতের সাহায্যে চালাচ্ছি, এটাই বলছে। এখানে স্যাম্পল হোল্ডার থাকে। আর ইকোনমিক্যাল হোয়েন কম্পেয়ার টু বাল্ক ডাইং। বাল্ক ডাইংয়ে যেমন খরচ হয়, স্যাম্পল ডাইংয়ে তো অবশ্যই এখানে আমার কোয়ান্টিটি কম, তো সেই অনুপাতে তো খরচ কমই। কিন্তু আমি যদি একক অনুপাত হিসাব করি, একক বস্তুর ক্ষেত্রে যে একক গ্রামে আমার কত খরচ হচ্ছে, স্যাম্পল ডাইংয়ে এক গ্রাম করতে কত খরচ হচ্ছে, আর বাল্ক ডাইংয়ে 1 গ্রাম করতে কত খরচ হচ্ছে, তখন আবার কোনটা সাশ্রয়ী হবে? বাল্ক। 1000 কেজিটা তখন বেশি সাশ্রয়ী হবে। কিন্তু এখন স্বাভাবিক, এখন এটাই আপনার ধরো 10 টাকা খরচ হচ্ছে, ওখানে আপনার 10,000 টাকা খরচ হচ্ছে। কিন্তু এখানে 10 টাকায় আপনি 10 গ্রাম ডাই করতেছেন, 10 গ্রাম ফ্যাব্রিক। আর ওখানে আপনি 10,000 টাকা দিয়ে 1000 কেজি ফ্যাব্রিক ডাই করতেছেন। 1000 কেজি মানে কি 1 লাখ গ্রাম, 1 লাখ গ্রাম নাকি 10 লাখ গ্রাম, তো তখন তো পার ইউনিট ওখানে খরচ অনেক কমে যায়। আমি একটু দ্রুত কথাগুলো বলতেছি, ম্যাথমেটিক্যাল, আপনারা আশা করি বুঝতেছেন। ওকে। আর এই যেহেতু আমি স্যাম্পল ডাই করতেছি, এখানে তুলনামূলক কম সময়ে ডাইটা হয়ে যায়। সেভস টাইম অ্যাজ জাস্ট স্যাম্পল ইজ বিং ডাইড। যেহেতু শুধু স্যাম্পল, অল্প 10 গ্রাম স্যাম্পল, 20 গ্রাম স্যাম্পল ডাই করতেছি, বা 1 কেজি স্যাম্পলই ধরেন ডাই করতেছি, 1000 কেজির চেয়ে তো সময় কম লাগবে, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে ডাবল স্পিড অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে কি? এমনি অ্যাজিটেশন মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, কাউকে বারবার ধরেন হচ্ছে মাসুদ পিছনে বসে আছে, ইউসুফ সামনে বসে আছে, তো মাসুদ হচ্ছে কলম দিয়ে ইউসুফকে বুঝতে দিচ্ছে, এটা হচ্ছে অ্যাজিটেট করা, বিরক্ত করা। আর এখানে ডাইং মেশিনে অ্যাজিটেশন মানে হচ্ছে ঝাঁকানো বা ওই ফ্যাব্রিকটা ঘোরানো আর কি। এখানে দ্বিগুণ গতিতে, অন্যান্য মেশিনের চেয়ে দ্বিগুণ গতিতে ফ্যাব্রিককে রোটেট করে ডাইং প্রসেসটা করা হয়, ডাবল স্পিড অ্যাজিটেশন। এই যে স্যাম্পল হোল্ডার, একদম সেম জিনিস, আপনারা নিচে গেলে দেখবেন গায়ে ওয়াশ। আর এরকমও হয়, 2 রকম আকৃতির মেশিন হয় আর কি, এটা আমাদের লেগেছিল। আগে ইয়ার্ন ডাইং মেশিন দেখেন, তখন হচ্ছে যেটা বলছিলাম যে ইয়ার্ন ডাইং মেশিন 2 রকম হয়, একটাতে প্যাকেজ আনুভূমিকভাবে রাখা থাকে হরিজন্টাল, আর একটাতে ভার্টিক্যাল উল্লম্বভাবে রেখে আমরা সেট করি। তো 2 রকমই হচ্ছে ওই স্যাম্পল ডাইং মেশিন, জাস্ট আলাদা, মেশিনটার গঠন আলাদা। গঠন যেমন আলাদা, যেমন এইটাতে একটা বড় ড্রাম, সেই বড় ড্রামের ভিতরে আমি ধরেন হচ্ছে 20টা বা 25টা বা 30টা প্যাকেজ ঢোকাচ্ছি। এক্সাক্ট কয়টা প্যাকেজ ঢোকাচ্ছে ওটা আমি বলতে পারতেছি না, মেশিনের আকৃতির উপর ভিত্তি করে আমি হচ্ছে 24টা 36টা এভাবে দিতে পারি। আর এখানে দেখেন সিঙ্গেল প্যাকেজগুলো সিঙ্গেল ছোট সরু ড্রামে ঢোকানো হচ্ছে। এবার পুরোটা আবার ওই বিম ডাইংয়ের মতো, পুরোটা আবার আরেকটা বড় মেশিনে ঢোকানো হবে। তাহলে এখানে কি হচ্ছে, ইয়ার্নকে আমি কোথায় কিভাবে ডাই করতেছি, এখানে বলতেছে ইয়ার্নটা একটু লুজলি ওন্ড মানে তুলনামূলক একটু হালকাভাবে জড়ানো পারফোরেটেড অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক টিউব। এখানে যে টিউবগুলো দেখতেছেন প্যাকেজ বিমের মতো আর কি, এগুলোকে টিউব বলতেছে। এই টিউবগুলো হচ্ছে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি এবং ভিতরে ছিদ্রযুক্ত, যাতে বাতাস পাস করতে পারে, যাতে ওইটা বেশি টেনশনের কারণে আমার ফাইবার বা ইয়ার্ন এটা ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, এবার এই ইয়ার্ন প্যাকেজগুলো ফার্মলি হচ্ছে টু এনশিওর ইউনিফর্ম অ্যান্ড ইভেন পেনিট্রেশন অফ দ্য ডাই লিকার। এখানে লুজলি ওন যেটা বলতেছে, আসলে অতটা লুজ করে ওন করলে কিন্তু ডাই ভালো হবে না, আপনার ডাই পারফরমেন্স ভালো আসবে না। এখানে লুজলি করলেও এটা আসলে যথেষ্ট টাইট করে ওন করা হয়, এখানে লুজলি ওন
কি জন্য লেখা হয়েছে হয়তো ভুল হয়েছে কোনোরকম, ম্যাটেরিয়ালটা আমি আর জায়গায় কালেক্ট করছি তো। The yarn package are then firmly fixed on perforated aluminum spindle. এই যে yarn প্যাকেজগুলো ওই অ্যালুমিনিয়াম স্পিন্ডলের ভিতর অ্যাটাচ করে দিচ্ছি, অ্যাটাচ করার পর প্ল্যাটফর্মটা ফিক্স করতেছি। প্ল্যাটফর্ম কোনটা? এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে ফিক্স করে তারপর ওটা আমি মেশিনের ভিতর দিয়ে দিচ্ছি, বা এখানে প্ল্যাটফর্মে আমি ফিক্স করতেছি, প্ল্যাটফর্মে ফিক্স করার পর এটা আমি হচ্ছে মেশিনের ভিতর দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইনটু দ্য টাইট ডাইং চেম্বার, ওই যে মেশিনের ভিতর আমি ফিক্স করতেছি অফ দ্য ইয়ার্ন ডাইং মেশিন। The die liquor continuously circulates in the dyeing machine, passing through the perforated tube on which the yarn is wound. The complete cycle lasts approximately 8 থেকে 10 ঘন্টা। তাহলে এখানে কি বললো? এখানে বললো যে আমার ডাই যে সলিউশনটা এটাই সার্কুলেট করতেছে, এটাই পুরো মেশিনের ভিতর তখন চলে, ঘোরাঘুরি করে। তার মানে ওই একই অবস্থা, বাস চলতেছে, আপনারা বাসের চেয়ারে স্থির বসে আছেন, আপনারা এক একটা হচ্ছে ইয়ার্ন প্যাকেজ, আপনারা বাসের ভিতর বসে আছেন আর বাসটা রাস্তা দিয়ে চলতেছে, মানে ওই ডাই সলিউশনটা আপনাদের ভিতর চলতেছে। বা আমি হচ্ছে এখানে আপনাদেরকে লেকচার দিচ্ছি, আপনারা স্টুডেন্ট বসে আছেন, আমি হচ্ছে একবার উঠতেছি নামতেছি, আমি মুভ করতেছি, মানে ইয়ার্ন প্যাকেজটা স্ট্যাটিক স্থির, আর ডাই সলিউশনটা ডাইনামিক, ওটা গতিশীল। ঠিক আছে? ইয়ার্ন ডাইংয়ে একটু বেশি সময় লাগে, 8 থেকে 10 ঘন্টা লাগে। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আমার নর্মাল যে উইন্স ডাইং বলেন বা জিগ ডাইং বলেন, নিট ডাই, ওভেন ডাই, তার চেয়ে এটা একটু বেশি সময় লাগতেছে। অ্যাডভান্টেজ কি? এখানে হচ্ছে অনেক ছোট ছোট লটও আমি করতে পারতেছি, মানে ধরেন একটা চেক শার্ট বানাইতে হবে, সেই চেক শার্টের জন্য আমার হচ্ছে 3টা ডিফারেন্ট কালারের ইয়ার্ন লাগবে। একটা ইয়ার্ন লাগতেছে আমার হচ্ছে 50 কেজি, একটা ইয়ার্ন লাগতেছে 10 কেজি, আর একটা ইয়ার্ন লাগতেছে 60 কেজি, টোটাল 120 কেজি। তো এই 120 কেজির ভিতরে আমি 10 কেজিও এখানে করে ফেলতে পারতেছি। আর ফ্যাব্রিকের ক্ষেত্রে যেটা কিন্তু আমি এভাবে পারতাম না এত সহজে, 10 কেজি করলে আমার স্যাম্পল ডাইং মেশিন দিয়ে করতে হতো, আমি ওই বাল্ক ডাইং মেশিনে করতে পারতাম না। ইন কম্পারিজন টু দ্য ফাইবার ডাইং মেশিন। আর ফাইবার ডাইং মেশিনে প্রবলেম কি? ফাইবার ডাইং মেশিনে 300 কেজি একসাথে ডাই করা হতো, তখন বিম ডাইং মেশিনের কথাই হয়তো বলতেছে। ডাইং লস ইজ মাচ লেস in comparison to fiber dyeing route in which a lot of good fiber is wasted during dyeing. তাহলে কি বলতেছে যে ডাইং অন্য মেশিনের তুলনায় এই মেশিনের ফাইবারও লস কম হয়, এই মেশিনের ডাই লসও কম হয়, মানে এখানে আমি প্রপারলি ডাই ইউটিলাইজ করতে পারতেছি অন্য মেশিনের তুলনায়। ইকোনমিক্যাল ডিউ টু লো লিকার রেশিও, এখানে আমি কম লিকার রেশিওতে ডাই করতে পারতেছি, আমার মানে বেশি লিকার দেওয়া লাগতেছে না, অল্প লিকার দিয়ে ধরেন 1:5, 1 কেজির জন্য 5 লিটার ডাই দিয়ে হয়ে যাচ্ছে। অন্য মেশিনে ধরেন 1 কেজির জন্য 10 লিটার ডাই লাগতেছে, এখানে 5 লিটার দিয়ে আমি প্রেফার্ড আমার জিনিসটা পেয়ে যাচ্ছি, এটাই অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার হ্যান্ড ডাইং মেশিন। হ্যান্ড ডাইং মেশিনের চিত্র নাই, আচ্ছা সরি চিত্র আছে। এই হ্যান্ড ডাইং মেশিনটা দেখেন আগে, এটা মূলত উল কার্পেটের জন্য ব্যবহার করা হয়, এটা ইয়ার্ন না, এটা হচ্ছে যে উল স্পিনিং এর ভিতরে একটা প্রসেস যেখানে আমার উল কার্পেট তৈরি হয়, সেই উল কার্পেটগুলো এক একটা হ্যান্ডেল, ওই যে আমাদের ঘরে যে আলনা থাকে না যেখানে আমরা কাপড় ঝুলাই, ওইরকম এক একটা হাতল, সেই হাতলের উপরে আমি হচ্ছে এই যে উলটা এভাবে চড়াই দিচ্ছি, সাজায় রাখতেছি, সাজায় রাখার পর মেশিনের ভিতর দিয়ে দিচ্ছি, তারপরে ডাই হয়ে এভাবে আমি ডাইড উল কার্পেট পাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে গ্যাস চালিত না, এটা হচ্ছে বিদ্যুৎ চালিত। টেম্পারেচার কন্ট্রোল ইজ ডান বাই ইলেকট্রোমেকানিক্যাল অর প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, মানে এটা বিদ্যুৎ চালিত ইলেকট্রিক্যালি কন্ট্রোলড মেশিন। এখানে এই যে তখন যেটা বললো যে ইয়ার্ন ডাইং মেশিন বা ফাইবার ডাইং মেশিন, এখানে আপ টু 4000 কেজি, মানে অনেক ডাই, অনেক ফাইবার, আমি ফাইবার বা উল কার্পেট আমি একসাথে ডাই করতে পারতেছি। আর এখানে দেখছেন ওটা হচ্ছে ওই যে হ্যান্ড ডাইং মেশিনের, সরি হ্যান্ড না, এর উপরের যেটা পড়লাম ভার্টিক্যাল এবং হরিজন্টাল প্যাকেজ ডাইং মেশিনের চেয়ে এটার ডিসঅ্যাডভান্টেজ, এখানে লিকার রেশিও অনেক বেশি লাগতেছে। 1 কেজি উলের জন্য 15 লিটার ডাই অথবা 25 লিটার ডাই লাগতেছে, আমার বেশি ডাই লাগতেছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এবার আমরা শেষ
বলছি নিটের দুটো মেশিন, যেটার পরে উইঞ্চ আর ওদিকে জিগার আর প্যান্টাই। আচ্ছা, তাহলে যেটাই মেশিনের দেখেন বৈশিষ্ট্য দেখেন, যেটাই মেশিন কম পানি দিয়ে ডাই করতে পারি, লো কনজাম্পশন অফ ওয়াটার মানে কি লিকার রেশিও কম লিকার রেশিওতে হয়ে যাবে 1:4, মানে 4 লিটার পানি দিয়েও আমি 1 কেজি মিল্ক ফ্যাব্রিক ডাই করে ফেলতেছি। আবার ডিপ শেডের জন্য বেশিও দিতে পারি, মানে বেশিও দেওয়া লাগতেছে, যে আমার খুব ডিপ একটা শেড তৈরি করতে হবে, তখন 20 লিটার ডাই দিলাম 1 কেজি ফ্যাব্রিকের জন্য। অল্প সময় ডাই করে ফেলা যায়, শর্ট ডাই টাইম। আর হাই টেম্পারেচার এবং প্রেসারে এটা একটা অনেক বড় বৈশিষ্ট্য জেট মেশিনের, যে এটাতে অনেক বেশি তাপমাত্রা দিয়ে আমি ডাই করতে পারতেছি। আপনি যে থার্মোসল বললেন না, আর একটা সিবিডি বললেন না, ওগুলা কি হাই টেম্পারেচারে? থার্মোসল তো হাই টেম্পারেচারে এগুলা এই জেট ডাই মেশিনের ডেলিভারি মডার্ন কি বলবো, মানে মডার্নাইজড ভার্সন আর কি, রিসেন্ট মডেল, বুঝতে পারছেন? কারণ এই যে এটা উইন্ডসেও মনে হয় হাই টেম্পারেচার করা যায় না, এই জেট ডাই মেশিনে ওটা কি নিট ফ্যাব্রিকের জন্য না, থার্মোসল ওভেন। আচ্ছা, তাহলে কিন্তু হাই টেম্পারেচার যেহেতু, আচ্ছা ওটা পরে হয়তো কোনো কিছু একটা ডেরিভেটিভ মডেল, আপগ্রেডেড ভার্সন হয়তো ওটা হবে। আচ্ছা, যাই হোক, জেট ডাই মেশিনটা বেশি টেম্পারেচারে এবং বেশি প্রেসারে আমি এখানে ডাই করতে পারবো, যেটা নিটেরই অন্য আরেকটা মেশিন উইন্স ওখানে পারবো না। আমরা উইন্স যখন করবো তখন দেখবো জেটার মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করবো, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। মেশিনটা একটা ড্রাম, জেট ডাই মেশিন একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম, বৃত্তাকার ড্রাম। সেই ড্রামের ভিতরে আমার হচ্ছে ফ্যাব্রিক যায় এবং ফ্যাব্রিক গুলো হচ্ছে একটা পথ অনুসরণ করে। পাথ একটা ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম আছে, এটাই ম্যাটেরিয়াল প্যাসেজটা সে অনুসরণ করে এবং এর ভিতর দিয়ে ডাইটা পাস হয়। প্রথমে আমার এই যে ডাইটা মিক্সিং ট্যাঙ্কে আমি রাখতেছি, রাখার পরে আমি ফ্যাব্রিকটা এই যে এখানে যে লোডিং পোর্ট, একটা বড় পাম্প মানে একটা ছিদ্র আছে, এই লোডিং পোর্টের ভিতর দিয়ে আমি ফ্যাব্রিকটা লোড করবো। লোড করার পরে ফ্যাব্রিকটা এখানে যে দেখতেছেন গাইড রোলার আছে, গাইড রোলার দিয়ে এখানে পাস হয়ে এখানে জেট আছে, এদিক থেকে ইনপুট হয়ে ডাইটা ইনপুট হচ্ছে এদিক দিয়ে, সরি ফ্যাব্রিক আমার এদিক দিয়ে লোড হচ্ছে। লোড হওয়ার পরে এই যে পুরো সিস্টেমের ভিতর ফ্যাব্রিকটা আমি জড়াই ফেলতেছি আর পুরো মেশিনের ভিতরে জড়ানোর পর আমার এই যে মিক্সিং ট্যাঙ্কে যে ডাইটা আছে, সেই ডাইটা পাম্পের মাধ্যমে আমরা কি ওই যে ডিপ থেকে পাম্পের মাধ্যমে পানি তুলি না, এটা ধান খেতে পানি দেওয়ার জন্য হোক অথবা আমাদের ঘর ইউজের জন্য, বা ইন্ডাস্ট্রিতেও তো মনে হয় ডিপ থেকে পানি তোলে আমাদের। আমি যেখানে জব করতাম ওখানে ওদের ওরা ডিপ থেকে তুলি, ওরা ওয়াসার পানি নিত না, তো এরকম ওয়াসার পানি, হ্যাঁ ওয়াসার পানি নিত না। আর পাম্প দিয়ে ওরা এটা মেশিনের ভিতর ফ্লো দিয়ে দেয়, এই যে পাম্প দিয়ে দেখতেছেন এই যে এরোগুলো ফলো করবে। এই যে এটা হচ্ছে এই মেশিনটা জেট, এই জায়গাতে একটা মেকানিজম হচ্ছে জেট মেকানিজম। তো এইখানে ডাইটা ফ্যাব্রিকটা প্রবাহিত হতে থাকে এবং ভিতরে এখানে ডাইটা মানে ডাইটা হতে থাকে। পাম্প হচ্ছে একটা ফোর্স, একটা কাইনেটিক, একটা গতিশক্তি দিয়ে দেয়, কাইনেটিক কি বলবো ভেলোসিটি, একটা গতিশক্তি দিয়ে দেয়, যেটার কারণে এটা চলতে থাকে। এবং ধরো ডাইটা হলো, ডাইটা হওয়ার পরে আমাকে কিন্তু মেশিনটা দ্রুত আবার ঠান্ডা করে ফেলতে হবে। ঠান্ডা করে ফেলার জন্য এখানে যে এন্ট্রি এন্ড এক্সিট রিল, আমার ডাই সলিউশনটা এন্ট্রি এন্ড এক্সিট রিল দিয়ে আমি বের করে দিব। বের করে দেওয়ার পরে হিট এক্সচেঞ্জার, এখানে একটা হিট এক্সচেঞ্জার আছে, সেটা হচ্ছে তাপটা অপসারণ করে ফেলবে, অপসারণ করে মেশিনটাকে আবার নিউট্রালাইজ করে ফেলবে, স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসবে। এটাই হচ্ছে পুরো ডাই প্রসিডিউর। এই জেট হচ্ছে এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে, এই জন্য এটাকে জেট ডাই মেশিন বলতেছে। জেট ডাই মেশিন 3 প্রকার, আপনাদের মনে হয় সফট ফ্লোটা আছে এবং আমি যেটা এক্সপ্লেন করলাম ওটা সফট ফ্লো ডাই মেশিন। এখানে আবার এয়ার ফ্লো আছে, ওভারফ্লো আছে। সফট ফ্লোটা কি? সফট ফ্লোটাই তুলনামূলক একটু পাম্পটা একটু মানে কম গতিতে পানিটা দেয় আর কি, ডাই সলিউশনটা প্রসেস করতেছে এই যে পাম্পটা। আর ওভারফ্লোতে তুলনামূলক একটু বেশি বল প্রয়োগ করে, মানে আমার ডাই সলিউশনটা একটু বেশি জোরে এখানে অ্যাজিটেট করানো হয়, ভিতরে মুভমেন্ট করানো হয়। আর আরেকটা যেটা বলতেছে এয়ার ফ্লো, সেখানে মূলত বাতাসের মাধ্যমে এই এটা তৈরি করা হয়, গতিটা যে এখান থেকে পাম্প যে এনার্জিটা দিচ্ছে, কাইনেটিক এনার্জিটা দিচ্ছে, ওটা বাতাসের মাধ্যমে দেওয়া হয়। যেমন আপনারা ইয়ে করছেন কিনা এয়ার জেট, যে এয়ার জেট,
হ্যাঁ এয়ার জেট শাটল যেটা, যে আমার ওয়েভটা এয়ারের মাধ্যমে দেওয়া হচ্ছে, ওখানে কোনো শাটল যাচ্ছে না, অনেকটা এরকম। এবার উইন্স ডাইং মেশিন। উইন্স ডাইং মেশিনের কিছু ইয়ে আছে, পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। উইন্স ডাইং মেশিনটা হচ্ছে এরকম মেকানিজম, মানে এরকম আকৃতি দেখতে, অনেকটা ইয়ের মতো, এই যে জিগার ডাইং মেশিনের মতো দেখতে। এটা হচ্ছে একটু বেসিক মডেল, এখানে লেখা আছে কোথায় যেন, এই যে লো কস্ট ডিজাইন দ্যাট ইজ সিম্পল টু অপারেট অ্যান্ড মেনটেন। তো এই উইন্স ডাইং মেশিনে এ সিরিজ অফ ফ্যাব্রিক রোপস অফ ইকুয়াল লেন্থ আর ইমার্সড ইন ডাইবাথ সলিউশন। এখানে ফ্যাব্রিকগুলোকে নির্দিষ্ট আকৃতির রোপ ফর্মে বাঁধতে, মানে তৈরি করতে হয়, রেডি করতে হয়। প্রত্যেকটা মানে ফ্যাব্রিককে পেঁচাইতে হয়, পেঁচাই হচ্ছে একটা লেজের সাথে আরেকটা মাথা অ্যাটাচ করে করে রোপ ফর্মে করতে হয়। ব্যাপারটা কি আপনারা বুঝতেছেন? ধোপাতে যখন কাপড়গুলোকে ইয়ে করা হয়, ওই যে কাঁচা হয়, ওই ইন্ডিয়ান যে পুরাতন সিনেমাগুলো, মুন্না ভাই এমবিবিএস বইতে দেখবেন যে কাপড়গুলো সব হচ্ছে গিট করে করে বাঁধা আছে, একটা নির্দিষ্ট আকৃতিতে বাঁধা আছে। এটা নিয়ে ওরা হচ্ছে মাথার উপর নিয়ে জোরে জোরে বাড়ি দেয়, বাড়ি দিয়ে কাচে আর কি। দেখছি এখানে আমি যতবার ফ্যাব্রিক এরকম রোপ ফর্মে খুঁজতে চাই, ওরা আমাকে ইয়ে দেখায় দেয়, এই যে ইলাস্টিক ব্যান্ডগুলো দেখায়। ইলাস্টিক ব্যান্ড দেখে তো আমার লাভ নেই। এত লেট কেন? আপনারা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন, তারা হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিতে যা যা ঘটতেছে এগুলো সব হচ্ছে ব্লগ আকারে ইন্টারনেটে ছাড়বেন, না হয় যে আমি যখন সার্চ দিই তখন এগুলো দেখাতে পারি না ফিউচার স্টুডেন্টদেরকে। কারণ ইন্ডাস্ট্রিতে যে যারা উইন্স ডাইং মেশিনে এগুলো বানাচ্ছে, ওরা এগুলো ফেসবুকে ছাড়তেছে না, তাই এক্সাক্ট ওই ইমেজটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। কিন্তু এই যে দেখতেছেন একটা রোপ স্ট্রাকচারে জিন্স যেভাবে পেঁচায় হচ্ছে দোকানে রাখে, মাঝে মাঝে এভাবে প্যাকেট করে করে দেয়, এটা তো রোপ ফর্ম না। এইভাবে ফ্যাব্রিকগুলোকে, কাপড়গুলোকে এইভাবে কিন্তু ইয়ে করা যায়। ধরেন আপনার ফ্যাব্রিকটার প্রস্থ যদি ইয়ে হয় 44, এত রেট কেন, 44 ইয়ে হয় 44 ইঞ্চি, সেটাকে আপনি জড়ো করে একটা বড় রোপ ফর্মে আনতে পারবেন। রোপ ফর্মে আনার পরে ধরেন ফ্যাব্রিক এটা হচ্ছে 500 মিটার দৈর্ঘ্যে আর প্রস্থে হচ্ছে 44 ইঞ্চি ওভেন ফ্যাব্রিক। তো এটাকে আমি ভাঁজ করে আমি হচ্ছে একটা রোপ ফরম্যাটে আনলাম। রোপ ফরম্যাটে আনার পরে উইন্স ডাইং মেশিনের জন্য এটা আমার নির্দিষ্ট লেন্থে আমি শুধু রোপ ফর্মে পেঁচাইতে থাকবো। উইন্স ডাইং মেশিনের জন্য আমি হচ্ছে এইভাবে একটা নির্দিষ্ট লেন্থের রোপ ফর্মে এই ফ্যাব্রিকটাকে রেডি করবো। রেডি করে তারপর মেশিনের ভিতরে আমি হচ্ছে দুইটা হ্যান্ডেল থাকে, মেশিনের ভিতরে দুইটা হাতল থাকে, দুইটা হাতলের ভিতরে আমি এইভাবে চড়াবো, বুঝছেন, ইনফিনিটি চিহ্নের মতো করে, যাতে দুইটা হাতলের কারণে এখানে আমার হচ্ছে ফ্যাব্রিকটাকে ধরে রাখতে পারে এবং ওর ভিতরে ডাই সলিউশন পাস করতে পারে। ক্লাস শেষ। আচ্ছা আমাকে একটু 10 মিনিট
এই যে এই লাইনটা দেখেন, হ্যাঁ একটু ডিস্ট্রিবিউশন করতেছি, আরো দুইটা মেশিন বাকি। In all winch dyeing machine, a series of fabric ropes of equal length are immersed in the dye bud. Equal এই যে এভাবে equal length এর রোপ বানাবো আমি ফ্যাব্রিকটাকে, এবং সেটাকে ডাই বাতে ডোবানো হয়, বাট ইচ পার্ট অফ ইচ রোপ ইজ টেকেন ওভার টু রিলস। এই যে এখানে যে দুইটা রিল মানে তো হাতল বুঝতেছেন না, দুইটা হাতলের উপর একসাথে ফ্যাব্রিকের রোলটাকে মানে জড়ানো থাকে, যাতে ফ্যাব্রিকটা কানেক্টেড থাকে, ছুটে না যায়। এই জন্য দুইটা হাতলের মাঝখানে ফ্যাব্রিকটা ইনফিনিটি একটা লুপ তৈরি করে, যে লুপটা আমি দেখালাম ইনফিনিটি লুপ, এই লুপটা তৈরি করে উইঞ্চ ডাইং মেশিন। আচ্ছা, এটা ডিজাইনের লো কস্ট। এবং এবার আমি দুইটা রিলের মাঝখানে কেন জড়াচ্ছি আমার ফ্যাব্রিকটাকে, দুইটা রিলের মাঝখানে কেন জড়াচ্ছি, এটা একটা মেকানিজমে গেলে দেখবেন। এই মেশিনে আমরা ডাইং ছাড়াও আদার প্রি ট্রিটমেন্ট এখানে লিখছে যে কি রিসাইজিং থেকে সফেনিং, অন্য সব রকম প্রি ট্রিটমেন্ট করেও এই মেশিনে করতে পারি, কারণ এটা একটা সিম্পল মডেলের মেশিন এবং এটায় খরচ কম হয়। আর এখানে হচ্ছে সব ধরনের ফ্যাব্রিকই মূলত হচ্ছে করা হয়, সব ধরনের ফ্যাব্রিকই ডাই করা যায়। মূলত সেই ফ্যাব্রিকগুলো যেগুলোকে আমি ভাঁজ করতে পারবো, যেগুলোকে যে ভাঁজ দিয়ে আমি রোপ ফর্মে আনবো, যেটাতে আমি ভাঁজ করলে ভাঁজটা আবার তুলে ফেলা যাবে, which can withstand creasing in rope form processing। ওটা বুঝতে পারছেন, যেটাকে আমি এরকম জড়ো করে রোপ ফর্মে আনতে পারবো, ওই ফ্যাব্রিকের ক্ষতি হবে না, সেই টাইপের মানে একটু কটন ফ্যাব্রিকই ধরে রাখবে, সিম্পল কটন ফ্যাব্রিক, যেটাকে আপনাকে স্পেশালি নিট কাপড় তো ওইভাবে রোপ ফর্মে আনা সহজ। ওভেন ফ্যাব্রিক, সব টাইপের ওভেন ফ্যাব্রিক আনা সহজ না, তাহলে ভাঁজ পড়ে যাবে, পার্মানেন্ট ভাঁজ পড়ে যাবে। আর জিগ ডাইং মেশিন বা জিগার ডাইং মেশিন, তার যে এখানে যে টেনশনটা থাকে সেই টেনশনটা কম, তার ফলে এই ফ্যাব্রিকটা ওইভাবে ড্যামেজ হয় না। আর অ্যাপিয়ারেন্স অফ ডাইড গুডস ইজ ক্লিন অ্যান্ড স্মুথ। আমার যে ডাইড প্রোডাক্ট ওইটার অ্যাপিয়ারেন্সটা গুড আর স্মুথ, মানে দেখতে ভালো লাগে আর কি, খারাপ লাগে না। এবার লিমিটেশন কি আছে? লিমিটেশন হচ্ছে ব্যাচ ডাইং মেশিনে কিছু বাড়তি অপারেশন করতে হয়। সরি, এটা তো ব্যাচ আকারে এখানে আমি ডাই করতেছি। এখানে কি অপারেশন করতে হয়, আমার প্রত্যেকটা ফ্যাব্রিক যেহেতু আমি রোপ ফর্মে আনবো, কিনারা আছে না সেলভেজগুলোকে ট্রিমিং করতে হয়। তারপরে হচ্ছে সুইং বলতে এখানে কি বুঝাইছে, একটা ফ্যাব্রিকের লাস্ট মাথার সাথে আরেকটা ফ্যাব্রিকের ফার্স্ট মাথা জুড়ে দেওয়া, কারণ এটাকে আমি একটা কন্টিনিউয়াস রোপ বানাচ্ছি। রোপ বানানোর পর ওটাকে আমি আবার দুটো রিলের মাঝখানে জড়াচ্ছি, একটা ইনফিনিটি লুপ দিচ্ছি। ব্যাপারটা বুঝছেন? একটা বড় রোপ বানাচ্ছি, সেই রোপটাকে আমি এইভাবে দুটো রিলের মাঝখানে জড়াচ্ছি। ওকে, তারপরে আর কি ওপেনিং। তারপরে আমি যখন ডাই করলাম, ডাই করার পর আবার প্রত্যেকটা রোপকে খুলতে হবে, ওপেন করতে হবে। ফ্যাব্রিক যেটাকে আমি রোপ বানালাম সেটাকে আবার খুলতে হবে। তা ওটাকে লোড করতেছি, আনলোড করতেছি, মানে অনেকগুলো সেপারেট অপারেশন আছে, এটা একটা ঝামেলার জিনিস। আর এখানে কন্টিনিউয়াস ডাইং হয় না, কারণ এটা একটা ব্যাচ ডাইং সিস্টেম। কন্টিনিউয়াস লেন্থ প্রসেসিং ইজ নট পসিবল ইন এ সিঙ্গেল ব্যাচ। যেই জায়গায় ব্যাচ, ধরেন এটা একটা এখানে তো আপনাদের 12 ব্যাচের ক্লাস নিচ্ছি আমি, তাই না? এখন আমি 12 ব্যাচকে যে লেকচারটা পড়াবো, 13 ব্যাচ কি সেম লেকচারটা পাচ্ছে? ধরেন ওয়েট প্রসেসিং ক্লাসই আমি নিব, ওদেরকে তো আমি ডিফারেন্টভাবে শুরু করব, ডিফারেন্টভাবে শেষ করব। ওদের ক্লাসে ধরেন এখানে পলাশ একটা কোশ্চেন করলো, বা ইউসুফ আমাকে ওই সিপিটি মেশিন আর থার্মোসোল মেশিনের কথা বললো, ওই ব্যাচে ওই ডিসকাশনটা হইল না, তাহলে ওই দুইটা কি সেম হলো না? বুঝতেছেন? আর মোস্ট অফ দ্য মেশিন ওয়ার্কস আন্ডার অ্যাটমসফেরিক কন্ডিশন, এটা আমি শুরুতেই বলছিলাম যে এর আগে মেশিন কোনটা বললাম, জেট ডাইং মেশিন। জেট ডাইং মেশিনে আমি হাই টেম্পারেচার হাই প্রেশার দিতে পারবো, আর এখানে অ্যাটমসফেরিক কন্ডিশন, আমার যে রুম টেম্পারেচার রুম প্রেশার মানে টেম্পারেচার বাড়াতে পারবো, কিন্তু খুব একটা বাড়াতে পারবো না। এখানে কম টেম্পারেচারে বেশিক্ষণ ধরে ডাই করবো। ওকে, আর দুইটা মেকানিজম, ওভেন ডাই হচ্ছে জিগার ডাইং মেকানিজম, আর একটা হচ্ছে জেট ডাই, আর একটা হচ্ছে প্যাডিং ম্যাঙ্গেল ডাইং মেকানিজম। তো জেট ডাই মেকানিজমটা দেখেন মোটামুটি সিম্পল। এটা হচ্ছে যে মেশিনের ভিতরে ড্রাম, এখানে যে ডাই সলিউশন আছে, মানে পুরোটা হচ্ছে ড্রাম, তার ভিতর এটা হচ্ছে ফিড রোলার, ওই যে বিমের মতো, যে এটাতে ফ্যাব্রিকটা জড়ানো আছে। এই ফিড রোলারের ভিতর ফ্যাব্রিকটা জড়ানো আছে, সেখান থেকে ফ্যাব্রিকটা টেনে এই যে নিচে যে ডাই সলিউশন, এখানে আমার এই যে গাইড রোলারের ভিতর দিয়ে আমার হচ্ছে এই যে ডাই বাতে ফ্যাব্রিকটা পাস করতেছি। পাস করার পর এদিক দিয়ে আবার হচ্ছে এই যে টেক আপ রোলারে ডাই করে জড়াই নিয়ে ফেলতেছি। মেকানিজমটা বুঝছেন?
আপনার থার্মোসল বা হচ্ছে সিপিডি মেশিন ওখানেও এই সেম মেকানিজম না? এটা তো জিগার। হ্যাঁ জিগার, মানে আপনার ওই মেশিনের মেকানিজম কি ওখানেও আমার নিচে ডাই সলিউশন নিচে থাকে কিনা, আর ওখানে রোলার দিয়ে ফ্যাব্রিক পাস করে কিনা? আমি ওটাই জিজ্ঞেস করতেছি যে মেকানিজম কিন্তু এই জিগার ডাই মেশিনেরই মেকানিজম, কিন্তু ওখানে ওটা হচ্ছে কি বলবো কাস্টমাইজড মেশিন। ওইটাতে আপনি পলিস্টার ডাই করতে পারতেছেন, কর্ন ডাই করতে পারতেছেন, মূলত আপনি হাই টেম্পারেচারে ডাই করতে পারতেছেন। এটাই আর কি। তো এটার লিমিটেশনগুলো একটু দেখে নিন, আমি প্যাডিংটা একটু দেখাই দিই। প্যাডিংটা আরো সিম্পল। প্যাডিংটায় কি হয়, প্যাডিংটায় হচ্ছে দুই রকম জিনিস থাকে, একটা প্যাডেল থাকে, প্যাডেল হুইল, যে প্যাডেল হুইলটা হচ্ছে ইয়ের মতো টারবাইন। টারবাইন মনে আছে ওই যে কাপ্তাই লেগে যে পানি জলবিদ্যুৎ তৈরি হয়, পানি বিদ্যুৎ, পানির নিচে টারবাইন ঘুরার মাধ্যমে পানির একটা স্রোত তৈরি করে শক্তি, সেই স্রোতের মাধ্যমে হচ্ছে পানির স্রোতের মাধ্যমে টারবাইন ঘুরে, আর টারবাইন ঘুরার মাধ্যমে এই যে যান্ত্রিক শক্তি থেকে আমরা স্থির মানে জলবিদ্যুৎটা পাই। তো এখানে ওই প্যাডেল যে হুইলটা এটা ঘুরার মাধ্যমে এই যে ভিতরে ডায়াগ্রামের ভিতরে যে আমার স্যাম্পলগুলো ছোট ছোট গেঞ্জি চিত্র আছে, যে এখানে আমার ডাই করবো যে টেক্সটাইল ম্যাটেরিয়াল থাকে, এখানে আপনি ফাইবার, ইয়ার্ন, ফিলামেন্ট, ফ্যাব্রিক, গার্মেন্ট সব কিছু করতে পারবেন, কিন্তু আমরা মূলত এখানে হচ্ছে ওভেন ফ্যাব্রিক করি আর কি, নিট ফ্যাব্রিকও করতে পারি। আর নিচে স্টিম পাইপ আছে, স্টিম পাইপ দিয়ে হচ্ছে স্টিম দেওয়া হচ্ছে আলাদা, আর পারফোরেটেড প্লেটের ভিতর দিয়ে যে স্টিমটা যাচ্ছে, গরম যে ভাপ বাষ্প এটা যাচ্ছে এই নিচের স্টিম পাইপ দিয়ে। আর এখানে প্যাডেলটা ঘুরতে থাকে, আর কাপড়গুলা ডাই বাথের ভিতর গ্রুপ মানে ইমার্স হতে থাকে, ওই যে অ্যাজিটেশন হতে থাকে, মানে নাড়াচাড়া হতে থাকে আর কি। আর এটা লাস্টে টেক আপ রোলার থাকে, দুইটা ডেলিভারি রোলারের ভিতর দিয়ে কাপড়টাকে আমরা বের করি, এবং ওই যখন দুটো ডেলিভারি রোলারের ভিতর দিয়ে ওটা আসে, ওখানে যে ডাই সলিউশনটা থাকে ওটা স্কুইজ হয়ে ওটা চিপে অলরেডি বের হয়ে আসে, স্কুইজ হয়ে, বুঝতে পারছেন? এখানে শেষে দুটো স্কুইজ রোলার থাকে, মানে এটার মেকানিজম আরো সিম্পল আর কি। এই যে process of dyeing machine that generally moves the goods using pedal similar to a pedal wheel on a boat. This is slow process but there is extreme little abrasion on the goods. মানে এখানে কাপড়ের ভিতর ঘর্ষণ নাই বললেই চলে, extreme little মানে কি একদম নাই, এখানে অ্যাব্রেশন নাই, ঘর্ষণ নাই কাপড়ের সাথে কাপড়ে, কারণ জিনিসটা একটা শান্ত একটা ডাই বাথ, তার ভিতরে একটা প্যাডেল আস্তে আস্তে ঘুরতেছে, ডাইগুলো আস্তে আস্তে নড়তেছে, আর ভিতরে ফ্যাব্রিকগুলো থেকে মানে ডাই হচ্ছে আর কি। এটার অ্যাডভান্টেজ কি, এই যে স্টিম হিট, নিচে যে স্টিম পাইপ আছে, পাইপ দিয়ে স্টিম দিচ্ছি, জলীয় বাষ্প, ভেরি এফিশিয়েন্ট লিকুইড ফ্লো। এই লিকুইডটা আমি যেহেতু প্যাডেল ঘুরাচ্ছি, আমার লিকুইডটা ভালো মতো ঘুরতেছে। আর গার্মেন্টের ডাইমেনশনাল স্টেবিলিটি বা ধরেন অ্যাব্রেশন, গার্মেন্টসে কোনো স্ট্রাকচারের ক্ষয়ক্ষতি হয় না, গার্মেন্ট বা ফ্যাব্রিক যাই বলেন। ইউনিফর্ম প্যাচলেস ডাই, এখানে যেহেতু ফ্যাব্রিকের মতো আছে, প্যাচ মানে হচ্ছে ভাঁজ, ওই প্যাচলেস ডাই, কোনো ভাঁজ মানে ডাইং এর ভিতর কোনো ভাঁজ থাকতেছে না। রোপ ফর্মে তো আমাকে রোপ ফর্মে আনতে হচ্ছে, যেটা ওই কোথায় দেখলাম এর আগে কোনটা করলাম, উইঞ্চ ডাইং মেশিনের ভিতর আমি রোপ ফর্মে নিচ্ছি, তো এখানে ওই কোনো ভাঁজ করতেছে না ফ্যাব্রিকে। লো লিকার রেশিও, মানে কম ডাই দিয়ে আমি ফ্যাব্রিক ডাই করতে পারতেছি। র্যাপিড হিটিং অ্যান্ড কুলিং, এটা যেহেতু একটা ডাই বাথ, এটাকে আমি দ্রুত তাপ দিতে পারতেছি, আবার তাপ অপসারণ করতে পারতেছি। তারপরে কুইক ড্রপ অ্যান্ড ফিল, মানে কি আমার যে ডাই বাথটা ব্যবহার করে ফেললাম, ওই ডাই বাথটা দ্রুত ফেলে দিয়ে আবার নতুন আমি হচ্ছে রিফিল করে কাজ শুরু করতে পারতেছি। এখানে কিছু পপুলার ডাই মেশিনের ব্র্যান্ডের কোম্পানির নাম দেওয়া আছে, মূলত চায়না, জাপান, ইন্ডিয়া, জার্মানি, সুইডেন, এই দেশগুলোর বিভিন্ন ডাইং মেশিন ম্যানুফ্যাকচারারের তাদের ব্র্যান্ডের লোগো কোনটা বললাম?
সুইজারল্যান্ড। আচ্ছা, ন্যাচারাল ডাই। ন্যাচারাল ডাইটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। আমরা ন্যাচারাল ডাই কোন কোন জায়গা থেকে কালেক্ট করি, ন্যাচারাল ফাইবার যে যে জায়গা থেকে কালেক্ট করি, ন্যাচারাল ডাইও সেই সেই জায়গা থেকে আমরা কালেক্ট করি। লিফ থেকে, গাছের লিফ থেকে কালেক্ট করি। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হ্যাঁ, এখানে সব লেখা আছে আপনারা যেগুলো বলতেছেন। এই যে প্লান্ট, ভেজিটেবল, মিনারেল এইসব জায়গা থেকে কালেক্ট করি। আবার ভেজিটেবলের দিকে কোন কোন জায়গা থেকে কালেক্ট করি। আপনাদের অনলাইনে একটা রিভিউ ক্লাস নেওয়া লাগবে, আমি যেটা দেখতেছি 21 তারিখে তাহলে আপনাদের একটা অনলাইন ক্লাস নেব। দেখি যদি ইন পার্সন ক্লাস না হয় একটা অনলাইন ক্লাস 21 অথবা 22 তারিখের পরও নিতে পারি, কারণ 21-22 তারিখে আমাদের রাতে নিলে আপনারা করতে পারবেন না, ডিউটি থাকে। আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো বন্ধের দিনে, সর্বোচ্চ চেষ্টা করবো, কিন্তু ঝামেলা কোন জায়গায় হইতে পারে, আমাদের পরের দিনই কনভোকেশন। তো ওই দিন যদি আলাদা কাজ থাকে আমাদের, এখন আমাদের তো দায়িত্ব আরও আছে, যেমন গাউনের দায়িত্ব আছে, আরও অন্যান্য কিছু আপনাদের সমস্যা নাই, আমি রেকর্ড ক্লাস রেকর্ড করে রেকর্ডও প্রোভাইড করে দিব। আচ্ছা, তাহলে সিআর আমার সাথে একটু যোগাযোগ করবেন, সাকিব তো অ্যাবসেন্ট। সিআর